আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাই প্রত্যাশা করি আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ। তোমরা যারা জয়েন করেছো আমাকে সালাম দেওয়া শুরু করেছো। ওয়ালাইকুম আসসালাম, মাহফুজুর রহমান, রাকিব, নাহিদা সহ যারা জয়েন করবা জানি সবাই সালাম দিবা। আলসাদ, শাহরিয়ার, ওয়ালাইকুম আসসালাম। ইভান, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছো তোমরা ভাই বোন? আমাকে একটু ছোট্ট করে জানিয়ে দাও। শাহরিয়ার হোসেন নিলয়, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? মেহেদি হাসান, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো একটু ছোট্ট করে জানিয়ে দাও। আজকে আমরা যা পড়ব তা থেকে তুমি কমপক্ষে 1, 2, 3 নাম্বার পাবা ইনশাআল্লাহ। কোথাকার জন্য? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা, হোক সেটা এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট বা ডি ইউনিট, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, গুচ্ছতে পরীক্ষা দিবা এবং রাজশাহীতে পরীক্ষা দিবা, প্রশ্ন এখান থেকে নিশ্চয়ই আসে। চট্টগ্রামের কথা আলাদা করে কেন বললাম? চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে আজকে যা পড়াবো তা থেকে অবশ্যই 2-3টা করে প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। এবং আমি ঘন্টা খানেকের মাঝে ক্লাস শেষ করব। যতক্ষণ থাকবো ততক্ষণ টানা পড়বো ইনশাআল্লাহ। ক্লাসে আমি যা পড়াবো ক্লাসের শেষ 10-15 মিনিট আমরা শুধু প্রশ্ন সমাধান করব, যা আমি পড়াবো তার উপর বেস করে। ওকে, আমি প্রত্যাশা করি তোমরা আমার সাথে খুব অ্যাক্টিভ মুডে থাকবা। যখন তোমাদের কোনো প্রশ্ন করবে একটু কুইক হাই হ্যালো দিয়ে ফেলবা আমাকে, কেমন? এবং কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমি যখন বুঝাচ্ছি সাথে সাথে প্রশ্ন কইরো। আমি 5 মিনিট সামনে আগানোর পর যদি প্রশ্ন করো ভাইয়া, এটা তোমার জন্য, তোমাদের সবার জন্য ক্ষতি, আমার জন্য আমার গতি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। হ্যাঁ, ওকে, ফলে সবার খুব কাজে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি দেখছি অনেক মানুষ ভালো আছে। ফয়সাল জয়েন করেছো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে মেহেদি, আমি এটা নিয়ে ভিডিও দিয়েছি। তোমার যে প্রশ্নটা, এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ইউটিউবে, একটু খেয়াল রাখো। ওগুলো ফলো করলে মোটামুটি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা আজকের ক্লাস শুরু করলাম। আজকের ক্লাসে আমরা কি পড়বো? হ্যাঁ, আমি ছোট্ট করে সেটা একটু বলি। আজকের ক্লাসে আমরা পড়বো হলো অ্যাডজেক্টিভ। পড়বো আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সাথে আরেকটা টপিক, সেটা হলো ইনভার্সন। ইনভার্সন। তাহলে পড়বো আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন। এখন প্রশ্ন হবে, স্যার এই 3 টপিক কি আপনি 1 ঘন্টার ক্লাসে শেষ করবেন? হ্যাঁ ভাই, আমি তোমারে যা পড়াবো তাই পরীক্ষায় লাগবে। মানে পরীক্ষায় লাগবে না এমন কোনো কিছু আমি এখানে তোমারে পড়াবো না। আমি টু দা পয়েন্টে পড়াবো। এর বাইরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন থেকে কোনো পরীক্ষা প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। আমি যা বুঝাই দিব এতটুকু বুঝে তুমি প্রশ্ন সমাধান করতে পারবা, আর প্রশ্ন সমাধান করতে পারলেই বুঝবে টপিক তোমার জন্য ডান। ওকে, কেমন ভাইয়া? ওকে, চলো আমি প্রথমত কিছু সময় মুখে মুখে বলবো, কিছু কথাবার্তা মানে লিখবো, দেন আমি আমার একটা ফরম্যাটে আসবো। তোমাদেরকে প্রশ্ন যেহেতু দেখাতে হবে, প্রশ্নগুলো লিখতে গেলে তোমাদের সময় অনেক বেশি চলে যাবে। ওকে, চলো তাহলে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইনভার্সন যেহেতু পড়বো, আমি শুরুতে তোমাদেরকে অ্যাডজেক্টিভের কথা বলি। দেখো, অ্যাডজেক্টিভ শব্দটার বাংলা অর্থ কি? আমি সবাইকে একটু বলার সুযোগ দিই, কুইক করে বলো অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ কি? কুইক চিন্তা করো তো ভাই, অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ কি? অবশ্যই পাবা, অবশ্যই। আজকের যা পড়াবো এখান থেকে কোনো পরীক্ষা বাদ যাবে না যে প্রশ্ন আসবে না। অ্যাটেনশন দিয়ে করো। অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ হলো ভাইয়া নাম বিশেষণ। আমি সহজে বলে দেই, হ্যাঁ তোমরা বলতে থাকো, আমিও বলে দেই। নাম বিশেষণ।
নাম বিশেষণ। এখন অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো নাম বিশেষণ। ইয়েস, তোমরা এটাই বলবা। এখন অ্যাডজেক্টিভ কাকে বিশেষিত করে? নাউনকে নাকি প্রোনাউনকে? তোমরা নিশ্চয়ই এটা বলবা, স্যার অ্যাডজেক্টিভ তো বিশেষিত করে নাউনকে প্লাস প্রোনাউনকে। তার মানে অ্যাডজেক্টিভ বিশেষিত করে কাকে? নাউনকে প্লাস প্রোনাউনকে বিশেষিত করে অ্যাডজেক্টিভ, তাই না? ইয়েস। এখন প্রশ্ন হবে, অ্যাডজেক্টিভ কি নাউনকে আর প্রোনাউনকে বিশেষিত করে আগে বসে করে নাকি পরে বসে করে? ইয়েস, তোমাদের আনসার ঠিক আছে। তোমরা যা লিখছো আমি জানি আমার চিন্তার বাইরে তোমাদের হবে না। ইয়েস মেহেদি, আব্দুল আল জুবা কি যুবরাজ, ও বাবা। তাহলে অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হলো নাম বিশেষণ বিশেষিত করে নাউনকে বা নাউনকে এবং প্রোনাউনকে, এবং আগে বসে করে নাকি পরে বসে করে? আগে বসেও করতে পারে, পরে বসেও বিশেষিত করতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি একটা বাক্য লিখি, ওয়ালাইকুম আসসালাম প্রিনন, ভালো আছো নিশ্চয়ই। প্রিনন আমার মেডিকেলে চান্স প্রাপ্ত একজন শিক্ষার্থী, কুমিল্লা মেডিকেলে চান্স পেয়েছে। প্রিননের সাথে কথা হবে ইনশাআল্লাহ। প্রিনন, আমরা অ্যাডজেক্টিভ বিশেষিত করে নাউনকে এবং প্রোনাউনকে আগে বসে করতে পারে, পরে বসে করতে পারে। যেমন আমি ইয়েস নিবির, নিবির ইয়েস, ওয়ালাইকুম আসসালাম প্রিনন। তাহলে আমি প্রিননকে নিয়ে একটা এক্সাম্পল দেই। ধরো প্রিনন, প্রিনন ইজ গুড। দেখো খুব সহজে বুঝতে পারছি আমরা, এখানে গুড শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এমন আমরা জানি গুড শব্দটা অ্যাডজেক্টিভ। এখন গুড শব্দটা কাকে বিশেষিত করেছে? প্রিননকে বিশেষিত করেছে, তার মানে পরে বসে বিশেষিত করে। এখন আমি যদি এই কথা ঘুরে লিখি, প্রিনন, প্রিনন ইজ এ গুড বয়, ও ভালো ছেলে, এটাও আমি জানি, ওর সাথে দেখা হয়েছে আমার। তো গুড বয়, গুড শব্দটা একটা অ্যাডজেক্টিভ। গুড শব্দটা কাকে বিশেষিত করেছে? বয় শব্দটাকে বিশেষিত করেছে, তাই না? এই গুড শব্দটা বিশেষিত করেছে বয় শব্দটাকে। তো দেখো প্রথম বাক্যে গুড শব্দটা প্রিননের, মানে গুড শব্দটা বসেছে প্রিননের জন্য কিন্তু বসেছে পরে, আর সেকেন্ড বাক্যে গুড শব্দটা বসেছে বয়ের জন্য, বসেছে আগে। তার মানে আমি বলতে চাই অ্যাডজেক্টিভ কিন্তু সবসময় আগে বসে বিশেষিত করে না, পরে বসে বিশেষিত করতে পারে। এই কথাটা ক্লিয়ার কিনা তোমরা বলো? অ্যাডজেক্টিভ মোস্টলি আগে বসে বিশেষিত করে, এটাই আমরা জানি। যেমনটা আমি আবার বলি, ধরো বললাম নিবিড়, নিবিড় ইজ হ্যান্ডসাম, নিবিড় ইজ হ্যান্ডসাম। দেখো তোমাদের ক্লাসমেট নিবিড় হ্যান্ডসাম। এখন নিবিড়ে হ্যান্ডসাম, হ্যান্ডসাম শব্দটা কথা বলছে নিবিড়কে নিয়ে। দেখো পরে বসে বিশেষিত করছে, হ্যান্ডসাম শব্দটা বসছে নিবিড়ের জন্য, বসছে পরে, তার মানে পরে বসে বিশেষিত করতে পারে। হ্যাঁ, আমরা বেশি ভালোবাসি বা আমরা বেশি ইজি ফিল করি নিবিড় ইজ এ হ্যান্ডসাম বয় কথা লেখা থাকলে, তাই না? বয় শব্দটা মডিফাই করেছে, বয় শব্দটাকে মডিফাই করেছে হ্যান্ডসাম। এই কথাটা ক্লিয়ার না সবাই? মাজিদ শাহ, ওয়ালাইকুম আসসালাম। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে ছোট্ট করে একটা রিঅ্যাকশন দাও। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে আগে বসে বিশেষিত করতে পারে, পরে বসে বিশেষিত করতে পারে। তবে এটা তো আমরা জানি প্রোনাউনের আগে বসে তার, প্রোনাউনের আগে বসে তো আর অ্যাডজেক্টিভ বিশেষিত করতে পারে না প্রোনাউনকে, প্রোনাউনের পরে বসে নিশ্চয় বিশেষিত করবে। কথাটা ক্লিয়ার না সবাই? ওয়ালাইকুম আসসালাম আশিক, ভালো আছো নিশ্চয়। দেরি করছো কেন? মাইর খাইবা কিন্তু, দেরি করা ঠিক না রে। কথা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, ওকে। এবার এবার আমি ছোট্ট করে একটা পয়েন্ট বলি। হ্যাঁ, ছোট্ট করে একটা পয়েন্ট বলি, ছোট্ট করে বলি, বলার ট্রাই করি। সেটা হলো আমি ধরো তোমাদের সবার ব্যাপারে বলছি, তোমরা সবাই ইউ অল আর ব্রিলিয়ান্ট, তোমরা সবাই ব্রিলিয়ান্ট। হ্যাঁ, ব্রিলিয়ান্টস স্টুডেন্টস, বাক্যটা ঠিক আছে কিনা বলো আমাকে, কুইক বলো। ইউ অল আর ব্রিলিয়ান্টস স্টুডেন্টস। থ্যাংক ইউ নিবি, আলহামদুলিল্লাহ ভালো আছি রে। দেরি করছো কেন বলো? এই বাক্যটা ঠিক আছে কিনা ভাইয়া, কুইক করে বলো তো। ইউ অল আর ব্রিলিয়ান্টস স্টুডেন্টস, তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট। বাক্যটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? কুইক, এই বাক্যটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? কুইক করে বলো। বাক্যটা নিশ্চয় ঠিক নাই। কেন ঠিক থাকবে ভাই? কেন ঠিক থাকবে? কেমনে জিনিসটা ঠিক থাকবে? তুমি জীবনে দেখছো ভাইয়া অ্যাডজেক্টিভের সাথে এস আছে?
কখনোই তুমি অ্যাজেটিভের সাথে এস দেখবা না, এস দেখবা না। এখন অ্যাজেটিভটা এক ওয়ার্ডের হোক অথবা 10 ওয়ার্ডের হোক, অ্যাজেটিভ কখনো কি হয় না, প্লুরাল হয় না। আমরা কেউ বলতে পারি না ইউ অল আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, বলতে পারছি না কিন্তু। তার মানে কি, অ্যাজেটিভ কে কখনো প্লুরাল লেখা যায় না, অ্যাজেটিভ ইজ অলওয়েজ ইন সিঙ্গুলার ফর্ম, তাই না ভাইয়া? ওকে, এবার আমি যদি তোমাদেরকে একটা বাক্য লিখে দেই, বাক্য লিখে বলি যে আমার 4 সদস্যের একটা ফ্যামিলি আছে। ধরো আমি লিখলাম আই হ্যাভ আ ফ্যামিলি, আই হ্যাভ আ ফ্যামিলি having 4 members। বলো তো ভাইয়া এই বাক্যটা ঠিক আছে কি না? I have a family having 4 members, মানে 4 সদস্যের একটা ফ্যামিলি আছে। এটা আমরা অনেক ভাবে লিখতে পারি, I have a family consisting of 4 members, অথবা I have a 4 member family, মানে আমরা ভিন্নভাবে বলতে পারি। এই বাক্যটা ঠিক আছে না? থ্যাংক ইউ কাউসার। এই বাক্যটাকে তোমরা নিশ্চয়ই বলবা স্যার এবার তো ঠিক আছেই, এবার ঠিক আছে, এবার অবশ্যই ঠিক আছে। এখানে আমার বলার পয়েন্ট অফ ভিউ দেখো ভাইয়া, সবাই অ্যাটেনশন দিও। এখানে বলার পয়েন্ট অফ ভিউ হলো দেখো এখানে 4 আছে, আবার এখানে কিন্তু এস আছে। 4 থাকলে তো তারপর নাউনটা প্লুরাল হবেই, তাই না? 4 থাকলে নাউনটা তো অবশ্যই প্লুরাল হবেই নাকি? ইয়েস। এবার যদি ভাইয়া একটা বাক্য লিখি এটার মতো করে, হ্যাঁ দেখো আমি যদি বলি আই হ্যাভ এ 4 মেম্বার ফ্যামিলি। এবার বলো এই বাক্যটা ঠিক আছে কি না, বলো এবার তার বাক্যটা ঠিক আছে কি না? এটা তো তোমরা ঠিক আছে বলেছো। এবার এই বাক্যটা, উপরের বাক্যটা, সাদা কালারের বাক্যটা ঠিক আছে কিনা? আই হ্যাভ আ 4 মেম্বার ফ্যামিলি ঠিক আছে কিনা? শুভ বলো ঠিক আছে? আই হ্যাভ আ 4 মেম্বার ফ্যামিলি বাক্যটা ঠিক আছে কিনা রে? আছে, আছে, খেয়াল করো উপরের বাক্যটা ঠিক আছে। প্রশ্ন হতে পারে স্যার এখানে তো 4 আছে, এস দিলেন না, বলতেছেন ঠিক আছে। এখানে 4 আছে, এস দিলেন। এখন 4 এর পরে এখানে এস হয়েছে, 4 এর পরে নাউনটা প্লুরাল আমরা সেটা লিখতে হবে। 4 এর পরে যে ওয়ার্ডটা আসে সেটাকে আমরা প্লুরাল লিখি, 4 মেম্বারস, 4 ফ্রেন্ডস, 4 স্টুডেন্টস, 4 টিচার্স। হাউএভার প্রথম বাক্যে, উপরের বাক্যে আমরা 4 এর সাথে মেম্বার এস লিখলাম না কেন? কারণটা হলো অ্যাটেনশন দিও, আই হ্যাভ এ ফ্যামিলি, আমার আছে একটা পরিবার, আমার আছে একটা পরিবার। এখানে যে 4 মেম্বার কথাটা, 4 মেম্বার কথাটা কিন্তু ফ্যামিলির জন্য একটা অ্যাডজেক্টিভ। ফ্যামিলি শব্দটা পুরো বাক্যের মানেটা হলো আই হ্যাভ এ ফ্যামিলি, আমার আছে একটা পরিবার। পরিবারটা কত সদস্যের? 4 সদস্যের। এখানে 4 মেম্বার কথাটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ফ্যামিলি শব্দটা তার নাউন। তাহলে 4 মেম্বার শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, দুটো শব্দ মিলে অ্যাডজেক্টিভ, যেহেতু দুটো শব্দ মিলে অ্যাডজেক্টিভ, ফলে প্লুরাল লেখা যাবে না। বুঝতে পেরেছি কিনা বলো ভাই? তাহলে আই হ্যাভ এ 4 মেম্বার ফ্যামিলি, এখানে আই হ্যাভ এ 4 মেম্বারস লিখলে বাক্যটা কিন্তু ভুল হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরকম আরো একটা বাক্য তোমাদেরকে দেই, দেখো তোমরা সহজে বুঝবা। যদি কারো বুঝতে সমস্যা হয়, ভাইয়া একটা বাক্য লিখি। ধরো আমি লিখলাম আমার একটা ক্লাস আছে 20 সদস্যের, হ্যাঁ 20 জন স্টুডেন্টের। আমি বলবো আই হ্যাভ এ ক্লাস। ধরো আমি এখানে লিখে দিলাম আই হ্যাভ এ ক্লাস, আমার আছে একটা ক্লাস, আমার আছে একটা ক্লাস। কয়জন স্টুডেন্ট আছে? ধরো 100 জন স্টুডেন্ট আছে। আমি কি বলবো? আই হ্যাভ এ 100 স্টুডেন্ট ক্লাস। এখানে আমি খুব আবেগ দিয়া স্টুডেন্টস লেখা যাবে না, স্টুডেন্টস লেখা যাবে না। কারণ কি ভাইয়া, আমার ক্লাস আছে কিন্তু একটাই। ক্লাস কয়টা? একটা। স্টুডেন্ট আছে 100 জন। কারণ এই 100 স্টুডেন্ট কথাটা কিন্তু ক্লাস শব্দের জন্য একটা মডিফায়ার, মানে অ্যাডজেক্টিভ। ফলে অ্যাডজেক্টিভ কে কখনো প্লুরাল লেখা যায় না, বিধায় এখানে 100 স্টুডেন্টস লেখা যাবে না। বুঝছো কিনা বলো? বুঝাই দিছি ভাইয়া? যুবরাজ বুঝাইছি, আর বেশি বুঝানো দরকার হবে না আশা করছি ইনশাআল্লাহ। ক্লিয়ার ভাইয়া এবার? তাহলে পয়েন্টটা কি? পয়েন্টটা হলো ভাইয়া আই হ্যাভ এ ফ্যামিলি, আমার ফ্যামিলি আছে একটা। কয় সদস্যের? 4 সদস্যের। এই 4 মেম্বার কথাটা কিন্তু ফ্যামিলি শব্দের জন্য অ্যাডজেক্টিভ, ফলে প্লুরাল লেখা যাবে না। যদিও 4 এর পরে নরমালি আমরা নাউনটাকে প্লুরাল করি। অন্যদিকে দেখো আই হ্যাভ এ ক্লাস, আমার আছে ক্লাস একটা। কয় সদস্যের? কতজন স্টুডেন্টের? 100 জন স্টুডেন্টের। আমি কিন্তু 100 স্টুডেন্টস লিখতে পারবো না। কারণ কি? কারণ 100 স্টুডেন্টটা ক্লাসের জন্য এখানে একটা অ্যাডজেক্টিভ আকারে বসা আছে। অ্যাডজেক্টিভ কখনো আমরা প্লুরাল লিখি না।
এখন 100 স্টুডেন্টস হতে পারে, আমি যদি বলি আই হ্যাভ এ ক্লাস, আই হ্যাভ এ ক্লাস, আই হ্যাভ এ ক্লাস, আমার আছে একটা ক্লাস, which has যেটার আছে, which has যেটার আছে 100 স্টুডেন্টস, অবশ্যই আমি বলবো 100 স্টুডেন্টস। আমার আছে একটা ক্লাস যেটার আছে 100 স্টুডেন্ট। ভাই বুঝছো সবাই? এই বুঝলে আমারে ক্লিয়ার বলো, কমেন্টে ক্লিয়ার লিখো, সবাই বলো কে কে বুঝছো। যারা যারা বুঝছো একটু ক্লিয়ার বলো, কুইক রিঅ্যাকশন দাও, ক্লিয়ার বলো। থ্যাংক ইউ কাউসার। দেখছো আমি কিন্তু কাউসারের নাম উচ্চারণ করতে হচ্ছে। ক্লিয়ার কথা সবার ভাইয়া? ওয়েল ডান। তার মানে আমি অ্যাডজেক্টিভের বেসিক কথাটা বুঝাতে পেরেছি। এবার আমি একটু অ্যাডভার্বের বেসিক কথা বলতে চাই। আসো, অ্যাডভার্ব, অ্যাডভার্ব মানে কি? শুধু বিশেষণ বইলা সাইডে দিও না ভাই, অ্যাডভার্ব মানেও কিন্তু বিশেষণ না। অ্যাডজেক্টিভ বলেছি নাম বিশেষণ, আর অ্যাডভার্বের বাংলা মানে হলো ক্রিয়া বিশেষণ। কি বিশেষণ ভাইয়া? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। আমি বেসিক কথা একটু বলে তারপর সামনে আগাবো ইনশাআল্লাহ। ক্রিয়া বিশেষণ তার মানে ক্রিয়া মানে কি? ভার্ব, তার মানে ভার্বরে বিশেষিত করে। তাহলে অ্যাডভার্ব মূলত কাকে বিশেষিত করে? ভার্বকে বিশেষিত করে। আমরা জানি অ্যাডভার্ব ওই নাউন প্রোনাউন ছাড়া সবাইকে বিশেষিত করতে পারে, তবে অ্যাডভার্ব বেসিকলি মডিফাইজ ভার্ব। ওকে, ওয়েল ডান, থ্যাংক ইউ যারা বুঝছি বলছো। আফরা নিশাদ, ওয়েল ডান শুভ, ওকে থ্যাংক ইউ শাহাদাত। এবার আমি তোমাদেরকে নিয়ে কোথায় যাব? এবার আমি তোমাদেরকে নিয়ে একবার খেলার মাঠে চলে যাব। চলো খেলার মাঠে যাই, আসো। আমরা এই পয়েন্টটা নিয়ে কথা বলেছি, দেখি তোমরা এবার আমার এতক্ষণ ধরে যা বলছি তা যদি বুঝে থাকো তাহলে এবার ধুমধাম আমার এই দুটো প্রশ্ন সমাধান করতে পারবো। কুইক সবাই অ্যান্সার করো, দুটো প্রশ্নই পরীক্ষায় এসছে। Yes, Wasim. Yes, inshallah. I will try to add some other sheets so that you can complete your preparation. Inshallah. Answer karo, quick, quick, চিন্তা করো তো। Thank you, Riyaz. ভালো আছো নিশ্চয়ই। এই দুটো প্রশ্নের উত্তর কি হবে দেখো তো। চিন্তা করো, অ্যাটেনশন দিয়ে কিন্তু স্টুডেন্টরা, আমি কিন্তু ক্লাসের শেষ দিকে যা পড়াবো সব কিছুর উপর একটা টেস্ট নিব। আসো, আচ্ছা তোমরা উত্তর লিখে ফেলেছো অনেকে, আমি উত্তরটা বলে দেই যেহেতু সময় আমাদের নষ্ট করা যাবে না। দেখো প্রথম প্রশ্নে লেখা আছে কি? প্রথম প্রশ্নে লেখা আছে দ্যাট ড্যাশ টেম্পল। দেখো তো রিডিং পুরো, দ্যাট ম্যাগনিফিসেন্ট টেম্পল। দেখো লুক, দ্যাট শব্দটা কিন্তু একটা ডিটারমিনার। দ্যাট শব্দটা একটা কি? ডিটারমিনার। দ্যাট শব্দটা একটা সিঙ্গুলার শব্দকে রেফার করে আমরা জানি। তাহলে দ্যাট টেম্পল, দ্যাট টেম্পল, টেম্পল কেমন? ম্যাগনিফিসেন্ট, অ্যাডজেক্টিভ। এখন আরো অ্যাডজেক্টিভ, একটা নাউনের জন্য কিন্তু অনেক অ্যাডজেক্টিভ লেখা যায়, একটা নাউনের জন্য অনেক অ্যাডজেক্টিভ লেখা যায়। তাহলে টেম্পলটা আমাদের মূল ওয়ার্ড, নাউন এটা। তাহলে 800 বছরের পুরাতন। দেখো এই যে টেম্পল শব্দটা মডিফাই করার জন্য যে শব্দগুলো বসা আছে সেটাকে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলি। তো আমি হাইফেনেটেড শব্দটা বলতে চাই না, আমার পয়েন্ট হলো ভাইয়া হাইফেনেটেড হোক হাইফেন ছাড়া হোক, অ্যাডজেক্টিভ যদি হয় এক ওয়ার্ডের হোক অথবা 3 ওয়ার্ডের হোক, যদি সে অ্যাডজেক্টিভ কখনো কি হয় না? প্লুরাল হয় না। ফলে তোমরা নিশ্চয় উত্তর কোনটা লিখবা? এস আছে, ফলে এটা বাদ উত্তর নিশ্চয় ডি। ইয়েস, তাহলে দেখো দ্যাট ম্যাগনিফিসেন্ট 8th century old temple was constructed by the Chinese. এটা একটা প্যাসিভ সেন্টেন্স। দেখো খুব ভালো বাক্য, দ্যাট ম্যাগনিফিসেন্ট 8th century old temple was constructed by the Chinese। উত্তর নিশ্চয়ই প্রথমটা ডি। 2 এর এ লিখেছে অনেকে, দেখি তো কি বলা আছে। The evolution of vertebrates suggests development from a very simple heart in fish to a। দেখো তো এ শব্দটা লেখা আছে এ, তার মানে কি? আমাদের অপশনে দেখো এর সাথে যায় হার্ট নাকি হার্টস নাকি হার্ট? নিশ্চয়ই হার্টসটা যায় না, ফলে জি নাম্বার বাদ। রইল এই বাকিগুলো। কারণ হার্ট শব্দটা কিন্তু নাউন, তার জন্য মডিফাই করছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, ফলে এস দিবা না, উত্তর নিশ্চয়ই এ 4 চেম্বার হার্ট। সবাই পেরেছো, ওয়েল ডান, আলহামদুলিল্লাহ, ওয়েল ডান, থ্যাংক ইউ তোমাদেরকে। বাহ জোস। দেখো ভাইয়া এই পয়েন্টটা থেকে প্রশ্ন আসে, খুব করে প্রশ্ন আসে, সবাই সহজে পারবা। তাহলে এখানকার মূল কথা কি? অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, এক শব্দ হোক 3 শব্দ হোক, হাইফেন দিয়ে হোক হাইফেন ছাড়া হোক। নেক্সটে চলে যাই কুইক করে। হ্যাঁ,
নেক্সটে আসো, নেক্সটে আসো। এই কথাটা আমি এখানে লিখেছি বাংলায়। এবার এই দুইটা প্রশ্ন একটু সমাধান করার ট্রাই করো তো। দেখো, চট্টগ্রামে দেখা যায় আর চট্টগ্রামে আর জাহাঙ্গীরনগরে দেখা যায়, এই দুইটা মানে এই পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন। রাজশাহীতে খুব দেখা যায় না, বাট দেখা যায় আমাদের চট্টগ্রামে এবং জাহাঙ্গীরনগরে। দেখি তো, আনসার করার ট্রাই করো তো। অফ দ্য টু নিউ টিচার্স, কুইক করো, আমি সময় বেশি দিব না। অফ দ্য টু নিউ টিচার, দুজন আছে, দুই। ওয়ান ইজ এক্সপেরিয়েন্স, মানে একজন অভিজ্ঞ, তার মানে আরেকজনের কথা বলছে। আরেকজন বুঝাইতে আমরা কি ব্যবহার করতে পারি? আর দুই নম্বর বাক্যে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সোলার ইক্লিপস, তিন ধরনের সোলার ইক্লিপস আছে। একটা লেখা আছে, আর একটা লেখা আছে, থার্ডটার ব্যবহার আমরা কি ব্যবহার করব? থার্ডটার ব্যাপারে আমরা কি ব্যবহার করব? ওকে, আমি আনসার দেখাই। তোমরা চিন্তা করেছো নিশ্চয়ই। থ্যাংক ইউ নিবিড়, আশিক, অনেকে চেষ্টা করেছো, চেষ্টা করছো, ওয়েল ডান। আমি আনসারটা দেখাই এবং কেন সেটা বলি। লুক, এটা খুব বেসিক একটা পয়েন্ট। যদি কারো ক্লিস্টোফেল পড়ার অভ্যাস থাকে সহজেই পারছো, কারণ ক্লিস্টোফেল একবারে শুরুর দিকে পয়েন্ট অফ ভিউটা। এবং আমি ক্লিস্টোফেলের কিছু ক্লাস নিয়েছি এবং আমার প্রচেষ্টা আছে ইনশাআল্লাহ। তোমরা যদি আমার ক্লিস্টোফেলের প্লে লিস্টের দিকে আসো, সম্ভবত 2 বা 3 নাম্বার ক্লাসে এই আদার, অ্যানাদার, দা আদার, আদার, সেগুলো ডিটেইল কথা বলেছি প্রায় 30-40 মিনিট ধরে। সেটা দেখলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তোমাদেরও অনেকের উত্তর হয়ে গেছে, ওয়েল ডান। দেখো, দুইজন মানুষ আছে, একজন অভিজ্ঞ, অন্যজন। অন্যজন বলতে আমরা অ্যানাদার ইউজ করি, ফলে প্রথমটার উত্তর বি, অ্যানাদার। ইয়েস, উত্তর হচ্ছে বি। তাহলে অফ দ্য টু নিউ টিচার্স, দুজন নতুন শিক্ষকের মধ্যে একজন অভিজ্ঞ, অন্যজন অভিজ্ঞ না, অনভিজ্ঞ। তাহলে দুই বুঝাতে আমরা কি লিখবো? লিখে রেখেছি। দুই বুঝাতে আমরা প্রথম জনের জন্য লিখবো ওয়ান, সেকেন্ড জনের লিখবো দা আদার। কি লিখবো? দা আদার। সরি, আমি এখানে অ্যানাদার লিখেছি কেন? অ্যানাদার, এটা ভুল হয়েছে, অ্যানাদার না। দুই হলে আমরা প্রথম জনের জন্য ওয়ান, সেকেন্ড মানে সেকেন্ড জনের জন্য দা আদার লিখবো। দুই হলে আমরা কি লিখবো? ওয়ান, আর আরেকটা লিখবো, সেকেন্ড জনের লিখবো দা আদার। আর তিন হলে, যখন তিন, তখন বলবো ওয়ান, অ্যানাদার, দা আদার। এই দুইটা পারলে আমাদের কাজ শেষ। তো দেখো, প্রথম বাক্যে বলছে অফ দ্য টু নিউ টিচার, দুজন শিক্ষকের মধ্যে ওয়ান ইজ এক্সপিরিয়েন্সড এন্ড দা আদার ইজ নট। সি নাম্বার উত্তর হবে। বি নাম্বারটা আমি ভুল বলেছি, ক্ষমা করে দিও, আবেগে বলে ফেলছি। দুই নম্বর বাক্যে বলছে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ সোলার ইক্লিপস, তিন ধরনের সোলার ইক্লিপস আছে। ওয়ান ইজ টোটাল, অ্যানাদার ইজ অ্যানুয়াল, এন্ড দা আদার। দেখো, তার মানে দুই হলে তুমি ওয়ান, দা আদার লিখবা। তিন হলে ওয়ান, অ্যানাদার, দা আদার লিখবা। কথাটুকু ক্লিয়ার? আমার এই কথাটুকু ক্লিয়ার হইয়া সবাই? আমার এই কথাটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো সবাই? বলে দাও, একটু ছোট্ট করে বলো। ইয়াস, সবাই নিশ্চয়ই পয়েন্টটা ক্লিয়ার। তাহলে দুই হলে ওয়ান দা আদার, তিন হলে ওয়ান, অ্যানাদার, দা আদার। ওকে, এবার এটা সমাধান করো। এই দুইটা কোয়েশ্চেন, এই দুইটা টাইপের কোয়েশ্চেন চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসছে। আনসার করো। থ্যাংক ইউ ওয়াসিম, নিবিড়, আফরা, আশিক, যুবরাজ। বলো তো ভাইয়া, দা ব্যাগ ইজ টু হ্যাভি, ব্যাগটা এত ভারী যে, এটা আমরা এইচএসসি তে কমপ্লিটিং সেন্টেন্স আকারে পড়ে থাকি। কুইক করো, কুইক। উত্তর নিশ্চয় তোমরা যেমনটা ভাবছো, আমি জানি উত্তর তোমরা ভাবছো হলো স্যার অবশ্যই প্রথমটার উত্তর হবে টু হ্যাভি আছে। তাহলে টু বিয়ার কোথায় আছে? টু বিয়ার, এই যে টু বিয়ার, বি নাম্বারটা। তাহলে দা ব্যাগ ইজ টু হ্যাভি, ব্যাগটা এত ভারী, আমার জন্য এত ভারী যে আমি বহন করতে পারি না। তার মানে আমরা জানি কি, এই যে টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু, এই বাক্যটা আমরা সিম্পল বাক্য আকারে ব্যবহার করি নিশ্চয়ই, এবং বাক্যটা নিশ্চয়ই নেগেটিভ বাক্য।
অন্যদিকে এই বাক্যটার কমপ্লেক্স প্যাটার্ন হলো ওই যে সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর দ্যাট, যেমনটা লেখা আছে দ্য ম্যান ইজ সো, কোথায় আছে এই যে সো উইক দ্যাট হি ক্যানট, উত্তর নিশ্চয়ই সি, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, মানুষটা এত দুর্বল যে হাঁটতে পারে না। ইয়েস, তাহলে প্রথমের উত্তর বি, সেকেন্ডের উত্তর সি। কথা ক্লিয়ার ভাইয়া? তাহলে টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব টু বাক্যটা নিশ্চয়ই সিম্পল এবং বাক্যটা কিন্তু নেগেটিভ অর্থ দেয়, যদিও কোনো নো নট নেভার নেগেটিভ কোনো সাইন নাই। দ্য ব্যাগ ইজ টু হেভি ফর মি টু বিয়ার, ব্যাগটা আমার জন্য এত ভারী যে আমি বহন করতে পারি না। আর সেকেন্ড বাক্যটা কমপ্লেক্স বাক্য এবং নেগেটিভ সাইনও আছে, সো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তারপর দ্যাট থাকে। তাহলে দ্য ম্যান ইজ সো উইক, মানুষটা এত দুর্বল যে হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। কথা ক্লিয়ার সবাই? ওকে, নেক্সট আগে আমরা দেখি এই দুইটা বাক্য সমাধান করতে পারো কিনা। Those cars dash an accident. My friends dash the pyramids. আমরা ক্লাসের অর্ধেক সময় চলে এসেছি, ইনশাআল্লাহ আমরা 1 ঘন্টার মাঝে ক্লাস শেষ করব এবং যা দরকার এই টপিকের মধ্যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইনভার্সনের জন্য সবকিছু শেষ করব এবং ক্লাসের শেষ দিকে আমরা কিছু প্রশ্ন সমাধান করে ক্লাসের ইতি টানবো ইনশাআল্লাহ। ঠিক, আফরা প্যাসেজের সমস্যা আছে, প্যাসেজ সমস্যার সমাধানের জন্য আমার ইউটিউবে যাও, গিয়ে একটা প্লে লিস্ট পাইবা, প্যাসেজ সমাধান নামে একটা প্লে লিস্ট পাবা, সেখানে 20টার উপরে প্যাসেজ সমাধান করা আছে। এই বছর আরো কমপক্ষে 7-8টা 10টা প্যাসেজ সমাধান অ্যাড হবে। এই প্যাসেজগুলো সমাধান করো, প্যাসেজ সমাধানের প্যাটার্ন ট্রিক্স টিপ সব বলে দিছি, সেখানে অ্যাটেনশন দাও ভাই। ইউটিউবে অনেক কিছু আছে যেটা আমি ফ্রিতে রাখছি, যেগুলো তুমি অনেক পেইড বেসে মোটেও পাও না। ফ্রি জিনিসের গুরুত্ব মানে দিও, আমি ইফোর্ট দেই, সেখানে আবেগ ভালোবাসা দেই, অবশ্যই দেই। ওকে ভাইয়া, এই দুইটা প্রশ্নের উত্তর কি সবাই নিশ্চয়ই খুব সহজে পারো জানি। দেখো আমরা জানি এই কথাটা অ্যাডভার্ব যেগুলো আছে অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, জাস্ট, কোয়াইট, অলরেডি, অলমোস্ট, এভার, নেভার, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, সেলডম, এগুলো সবসময় প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসে। তাহলে উত্তর হবে কি দোজ কার্স হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, উত্তর হচ্ছে নিশ্চয়ই বি। দেখো তাহলে দোজ কার্স হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, হ্যাডটা এখানে প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ থার্ড ফর্ম। তাহলে দোজ কার্স হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট মানে ওই গাড়িগুলো এই মাত্র অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিল বোঝাচ্ছে। দেখো আমরা দ্যাট পড়েছিলাম না, দ্যাট শব্দটা সিঙ্গুলার আর দ্যাট শব্দের প্লুরাল হলো দোজ, এই দোজ শব্দের পরে নাউনটা কিন্তু প্লুরালেই হতে হয়। দোজ কার্স হ্যাভ জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। তারপর এটা দেখো মাই ফ্রেন্ডস যেহেতু প্লুরাল নিশ্চয়ই হ্যাভ লাগবে, হ্যাজ দিয়ে হবে না, হ্যাভ। তাহলে হ্যাভ নেভার সিন, উত্তর হবে কি ডি নাম্বার। মাই ফ্রেন্ডস হ্যাভ নেভার সিন দ্য পিরামিডস, আমার বন্ধুরা কখনো পিরামিড দেখে নাই। ইয়েস যুবরাজ, ডি নাম্বার। আমার বন্ধুরা কখনোই, ইয়েস শুভ, পিরামিড দেখে নাই। কথা ক্লিয়ার ভাইয়া? কথা নিশ্চয়ই ক্লিয়ার। নেক্সট এবার আমরা ইনভার্সন পড়বো। ইনভার্সন শেষ, আমরা ক্লাসের শেষ প্রান্তে, মানে আমরা ক্লাসের থার্ড টপিকের বেসিকটা পড়বো, দেন প্রশ্ন সমাধান করবো, দেন ক্লাসের ইতি টানবো আমরা ক্লাস টেস্টটা দিয়ে ইনশাআল্লাহ। আসো ইনভার্সনটা কি? ইনভার্সন শব্দের বাংলা অর্থ হলো উল্টা। ইনভার্সন শব্দের বাংলা অর্থই কি? উল্টা। এখন ইনভার্সন কখন হয়? এই নেগেটিভ অ্যাডভার্বগুলো একটু মুখস্থ না, রিডিং দেখতে হবে। দেখো দেখা আছে নেগেটিভ অ্যাডভার্বগুলো হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, নেভার, নেভার বিফোর, নেভার অ্যাগেইন, নো সুনার, নট ওয়ান, নট ওয়ান্স, নট আনটিল, নট অনলি আফটার। এই শব্দগুলো সব নেগেটিভ অ্যাডভার্ব। যদি কখনো এই নেগেটিভ অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে পাই, তখন আমরা বাক্যটাকে ইনভার্সনে ফেলবো। কি ফেলবো ভাইয়া? ইনভার্সনে ফেলবো। ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে হলো উল্টা। বাক্যের প্যাটার্নটা কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখনই, অ্যাটেনশন দাও আমাকে। দেখো ভাইয়া, আমাদের নরমাল একটা বাক্যের প্যাটার্ন কি? নরমাল একটা বাক্যের প্যাটার্ন, সিম্পল সেন্টেন্স প্যাটার্নটা কি? দেখো হি হ্যাজ কাম হিয়ার, নরমালি সাবজেক্ট আছে, অক্সিলারি ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে, তারপরে অবজেক্ট থাকুক, অ্যাডভার্ব থাকুক, আছে। এটা হলো নরমাল বাক্য। নরমাল বাক্য কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব যাই থাকুক, তার মানে সাবজেক্ট, তারপর যদি অক্সিলারি থাকে অক্সিলারি, তারপর ভার্বটা লিখি, এটা নরমাল প্যাটার্ন, নরমাল বাক্য। বাট যদি ইনভার্সনের কোন পয়েন্ট অফ ভিউ এখানে ইন করে, মানে বাক্যের শুরুতে কোনো নেগেটিভ অ্যাডভার্ব যুক্ত হয়, যেমন এই যে হার্ডলি আমরা নিয়ে আসছি, হার্ডলি শব্দের নেগেটিভ অ্যাডভার্ব, তার মানে বাক্যটা ইনভার্সন হবে। ইনভার্সন মানে কি? উল্টা। তাহলে উল্টা হলে বাক্যের প্যাটার্নটা কি হবে? উল্টা হলে বাক্যের প্যাটার্নটা হবে আগে হার্ডলি লিখলাম, তারপরে অক্সিলারি নিয়ে আসতে হবে, সাবজেক্ট না, আগে নিয়ে আসতে হবে কি? অক্সিলারি।
তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব। মানে ওই যে ইনভার্সন মানে কি উল্টা, নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে বাক্যটা একটু উল্টায় যায়। উল্টায় যায় মানে কি, আমরা আগে লিখি সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর প্রিন্সিপাল ভার্ব। বাট নেগেটিভ অ্যাডভার্ব বাক্যে আসলে আমরা নেগেটিভ অ্যাডভার্বের পরে আমরা অক্সিলারি নিয়ে আসবো, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব নিব। এটা যদি বুঝতে সমস্যা হয়, একটা ফরমেশন আছে নাসমা। নাসমা তোমার একটা নাম নিশ্চয়ই খেয়াল রাখতে পারো। নাসমার পয়েন্টটা খেয়াল করলেই তুমি দেখবা এই প্রশ্ন টাইপটা সমাধান করতে পারবে। দেখো ভাইয়া, নাসমা বলতে কি বোঝাচ্ছি, বাক্যের শুরুতে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, মানে নেগেটিভ অ্যাডভার্ব আছে। যদি তুমি কখনো বাক্যের শুরুতে একটা নেগেটিভ অ্যাডভার্ব পাও, তখন তুমি বুঝবা নাসমার পয়েন্টটা চলে আসছে, মানে আমাদের ইনভার্সন পয়েন্টটা চলে এসছে। তাহলে ইনভার্সনের সূত্র কি ভাইয়া, নাসমা, ট্রিক্স নাসমা। তাহলে শুরুতে কি থাকবে, নেগেটিভ ওয়ার্ড, নাই নেগেটিভ অ্যাডভার্ব। তারপরে এতে কি বলছি ভাইয়া, অক্সিলারি ভার্বটা চলে আসবে। তারপরে এসে কি ভাইয়া, সাবজেক্ট চলে আসবে। তারপরে এমতে কি মেইন ভার্ব চলে আসবে। আর এতে এডিশনাল যে কথাবার্তাগুলো বাক্যে থাকে সেগুলো থাকবে, অবজেক্ট থাকুক, অ্যাডভার্ব থাকুক, থাকবে। তার মানে ইনভার্সন খেয়াল করবা, একটা পয়েন্ট হলো নেগেটিভ অ্যাডভার্ব গুলো খেয়াল রাখবা। 2 নম্বর সূত্র হলো নাসমা, নেগেটিভ অ্যাডভার্ব, তারপর অক্সিলারি, সাবজেক্ট, মেইন ভার্ব, এতে এডিশনাল কথাবার্তা যা আছে দেখো এটার সাথে ফুল মিলে। আমরা হার্ডলি মানে এন নাসমা নিয়ে আসলাম, এতে অক্সিলারি নিয়ে আসলাম, এসতে সাবজেক্ট হি নিয়ে আসলাম, এমতে মেইন ভার্ব কাম নিয়ে আসলাম, আর এ দিয়ে এডিশনাল কথাবার্তা হিয়ার আছে, এখানে হিয়ারই লিখলাম, অন্য কিছু থাকলে অন্য কিছুই লিখতাম। ইনভার্সন বুঝে গেছো কিনা বেসিকটা? ইনভার্সন মানে কি? ইনভার্সন শব্দের বাংলা অর্থ হলো ভাইয়া উল্টা। নর্মাল বাক্যের প্যাটার্ন হলো সাবজেক্ট, অক্সিলারি, প্রিন্সিপাল ভার্ব, তারপর বাকি কথাবার্তা হয়। বাট ইনভার্সন বাক্যের এই শুরুতে যদি নেগেটিভ অ্যাডভার্ব গুলো থাকে, বাক্যটা ইনভার্সনে টার্ন করে। বাক্যের প্যাটার্নটা কি, বাক্যের শুরুতে নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট না এসে অক্সিলারি আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্ব আসবে। আমরা খেয়াল রাখতে পারি নাসমা নামটা দিয়ে। কথা ক্লিয়ার কিনা সবার কাছে? এই সবার কাছে কথা ক্লিয়ার কিনা? কথা যদি ক্লিয়ার হয় একটু লিখে দাও তো ভাই সবাই, ক্লিয়ার। কথা যদি ক্লিয়ার হয় সবার কাছে একটু কুইক করে লিখে দাও ক্লিয়ার। কারো কিছু বুঝতে প্রবলেম হলে সেটাও কিন্তু বলো। আশা করছি নাসমার পয়েন্টটা তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। ওকে, যদি ক্লিয়ার হয়ে যাও তবে এই প্রশ্নটা সমাধান করো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এসছে। আমি করাই দেই, তারপর আমি সামনেও করাবো। দেখো লেখা আছে ডিড দিয়ে শুরু হয়েছে। লুক লুক, ডিড দিয়ে শুরু হয়েছে। ডিড কামাল, কি রে ভাই? আমরা তো নরমাল দেখো বাক্যের শেষে ফুল স্টপ আছে। এখন বাক্যের শেষে ফুল স্টপ, আবার বাক্যের শুরু দিয়ে ডিড আছে, আবার কামাল আছে। তুমি খুব বুঝে নিতে পারো এটা ইনভার্সন মোড। ইনভার্সন মোড, কারণ আমরা ইন্টারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসে, বাট এখানে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আসে, বাক্যের শেষে আবার ফুল স্টপ, তার মানে এটা ইনভার্সন। তাহলে বাক্যের শুরুতে তুমি একটা নেগেটিভ অ্যাডভার্ব নিয়ে আসতে পারো। ইনভার্সনের যে অ্যাডভার্বগুলো আমরা পড়েছি, উত্তর হবে এখানে অবশ্যই সি নাম্বারটা, তোমরা যেমনটা বলছো। ইয়েস, উত্তর হচ্ছে সি নাম্বার। দেখো ভাইয়া, অনলি আফটার এন্টারিং দ্য ব্যাংক, মানে ব্যাংকে প্রবেশ করার পরেই কেবল কামাল রিয়েলাইজ করেছিল যে দেয়ার ওয়াজ ডেঞ্জার, কোন একটা ডেঞ্জার ছিল। দেখো আমাদের নাসমা মিলে কিনা ভাইয়া? নাসমা মিলে। নাসমা নেগেটিভ অ্যাডভার্ব আছে, অনলি আফটার মানে প্রবেশ করার পরেই কেবল কথা আমরা পেয়েছি। এতে অক্সিলারি আছে, তারপরে সাবজেক্ট আছে, এমতে মেইন ভার্ব আছে, এতে এডিশনাল কথাবার্তা, দ্যাট দিস আছে এডিশনাল কথাবার্তা। কথা ক্লিয়ার না যুবরাজ? থ্যাংক ইউ আফরা। বাহ, সবার আনসার ঠিক আছে। শামসুদ্দোহা, ওয়েল ডান। নেক্সট, এবার এটা করো তো দেখি ভাই। এই প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে, সি ইউনিটে, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে। এটা ডিরেক্ট ক্লিফস্টফেলের একটা বাক্য। এটা ক্লিফস্টফেলের একটা সেন্টেন্স, ক্লিফস্টফেলের একটা বাক্য ভাই। এই প্রশ্নের জন্য বারে বারে আসে। বাক্যের অর্থটা হলো, মানে আজকালের মতো এত বেশি ল ডিগ্রি আগে কখনোই মেয়েরা নেয় নাই। ইয়েস ইভান, আজকালের মতো এত বেশি ল ডিগ্রি আগে কখনো মেয়েরা নেয় নাই। তাহলে দেখো ভাই, বাক্যের শুরুতে রিসিভড আছে, তুমি মানে ব্ল্যাঙ্কের পরে রিসিভড আছে, বুঝে নিচ্ছ আগে একটা হ্যাভ আছে, হ্যাভের মতো কিছু একটা আছে, হ্যাভ হ্যাজ। তাহলে হ্যাভ হ্যাজ কোথায় আছে? দেখো সব জায়গায় হ্যাভ হ্যাজ আছে। এখন নেভার সো মেনি উইমেন হ্যাভ, নেভার হ্যাভ সো মেনি উইমেন, দেখো নেভার আছে, বাক সব বাক্যে আবার নেগেটিভ অ্যাডভার্ব আছে, মানে ইনভার্সন মুডটা আছে। তাহলে আগে তুমি নেগেটিভ অ্যাডভার্ব বসাও, তারপরে তুমি নাসমা, এন দিয়ে, এন এর পর কি এ, এটা অক্সিলারি লাগবে তোমার, অক্সিলারি নাই এখানে, ফলে রয়েছে আমাদের উত্তর বি আর সি। তাহলে নেভার নাসমা, এন এ এস, এস কি সাবজেক্ট, সাবজেক্ট আছে, এন্ড সো মেনি উইমেন, এম এ এন নাকি এম ই এন নিবা ভাইয়া? মেনি, মেনি শব্দটা কিন্তু প্লুরাল, মেনি শব্দ যেহেতু প্লুরাল ডিটারমিনার, তারপরে এম এ এন নেওয়া যাবে না, এম ই এন নিতে হবে। তাহলে উত্তর নিশ্চয়ই সি নাম্বারটা তোমরা কারেক্ট করেছো, আমি দেখছি। ওয়েল ডান। না রে আশিক, মাইর খাবি রে আশিক। আশিক
মেনির পরে ভাইয়া এম এ এন নাকি এম ই এন, দেখো ওনারা প্রশ্ন বানায় একটু বুঝে শুনে প্যাঁচ গোজ দিয়ে বানাইতে চায় রে। উত্তর কিন্তু বি হবে না রে শুভ, উত্তর কিন্তু বি হবে না রে শুভ রে। এম এ এন ওয়াই মেনি, মেনি শব্দের পরে নাউনটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? প্লুরাল হবে। প্লুরাল হলে এম এ এন ম্যান, এম ই এন ম্যান। দেখো আমরা উচ্চারণ অলমোস্ট সেম করি, এম এ এন এম ই এন, দেখো বাট এম এ এন সিঙ্গুলার, এম ই এন প্লুরাল। সেম উইমেন, উইমেন এম এ এন সিঙ্গুলার আর এম ই এন হলে প্লুরাল কিন্তু। কেমন হলো? উত্তর কিন্তু বি হওয়া যাবে না আফরা, উত্তর কিন্তু সি হবে আফরা। ওকে, আশা করি ক্লিয়ার তোমরা। নেক্সট উত্তর সি, এবং এটা দিয়ে আমি আমার পাঠ শেষ করবো, তারপর তোমাদের কাজ শুরু হবে। আনসার করো। দেখো ভাই, ভেরি সেলডম দিয়ে শুরু করছে, আমাদের বলেই দিয়েছে নাসমা দিয়ে কাজ করেন। নেগেটিভ অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব পেয়ে গেছি, তারপর অক্সিলারি খোঁজো। অক্সিলারি কোথায় আছে? অক্সিলারি নাই এখানে, এখানে বাদ রইলো এ আর সি। তারপরে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট, সাবজেক্ট কে আছে? ক্যান এ মুভি, মুভি, ঠিক আছে, তাহলে এটা বাদ। উত্তর নিশ্চয়ই এ। ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান। কি বলছে? ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান, মানে এই মুভিটার মতো খুব কম মুভি আমার অ্যাটেনশন ধরে রাখতে পারছে। ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান। ভেরি সেলডম ক্যান আ মুভি হোল্ড মাই অ্যাটেনশন লাইক দিস ওয়ান। খুব কম মুভি, এই মুভিটার মতো খুব কম মুভি আমার অ্যাটেনশন ধরে রাখতে পেরেছে। ওকে ইভান, ইয়াস শুভ, শামসুদ্দোহা, আশিক, ইয়াস, আসো। উত্তর হচ্ছে আমাদের এ নাম্বার। আমার পক্ষ থেকে কথাবার্তা যা বলার সব শেষ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যা বুঝাইছি ভাইয়া, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস ইনভার্সন, বুঝছো কিনা সবাই? আলসাদ, শাহরিয়া, রয়ন, এতক্ষণ যা বুঝাইছি সবকিছু বুঝছো কিনা বলো? যদি বুঝে থাকো ইনশাআল্লাহ আমি সামনে যে প্রশ্নগুলো তোমাদের করতে দিবে এগুলো সব চট্টগ্রামের, জাহাঙ্গীরনগরের, রাজশাহীতে গুচ্ছের বিভিন্ন পরীক্ষা আসা, ফলে এবার প্রশ্নগুলো তোমরা সমাধান করবা। ওকে, আমি 10টা কোয়েশ্চেন দিব এই টপিকের উপর বেস করে, তোমরা সবাই কুইক করে সমাধান করে ফেলবা। আমরা এক একটা প্রশ্নের জন্য হাইয়েস্ট 10-15 সেকেন্ড নিব, তারপর আমরা একসাথে শেষ দিকে আনসার দেখব। উত্তরগুলো তুমি আমাকে কমেন্টে লিখতেও পারো, তোমার খাতায় লিখতে পারো, আপ টু ইউ। ওকে ভাইয়া, রেডি সবাই? সবাইকে রেডি? ইভান ওয়েল ডান, আলহামদুলিল্লাহ। ওকে ওয়েল ডান, চলো শুরু করে দেই ভাইয়া। 1 2 3, তিনটা প্রশ্ন আছে, 3 15 45 সেকেন্ড পাবা। The station is too far away dash to, এটা চট্টগ্রামের এই ইউনিটের প্রশ্ন। 2 নম্বর, hardly dash home when it started raining, কত জায়গায় আসছে, আমরা এইচএসসি লেভেলে পড়ে আসি, ট্রান্সলেশন আকারেও 2 নম্বর বাক্যটা লাগতে পারে। সি নাম্বার, scarcely dash school when their tutor comes to teach them, চট্টগ্রামের ডি ইউনিটে আসা কোশ্চেন। শাহরিয়ার, ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। Keep trust on me, I will try my best to fix everything that you require to excel in your coming exam, inshallah. দ্রুত শেষ করো, আমরা সামনে আগাবো। ইন 10 9 8 7 6 5 4 3 2 এন্ড, তোমাদের হয়ে যাওয়া উচিত এন্ড 1। চলো ভাইয়া আমরা উত্তর দেখাই। হ্যাঁ, উত্তর দেখাবো না, আমরা সামনে যাই। এবার আসো 4 5 6। আনফরচুনেটলি একটা প্রশ্ন কমন পড়ে গেছে, অসুবিধা নেই, করো। এই প্রশ্নটা কমন পড়ার মতো ভাই, আমি বলবো না যে আমার ক্লাস থেকে কমন পড়বে, বাট আলহামদুলিল্লাহ প্রতি বছরে আমার ক্লাস থেকে, আমি ক্লাসে যে এক্সাম্পল গুলো দেই এখান থেকেই যে ডাইরেক্ট প্রশ্ন কমন পড়ে, তো আমি বলবো না যে কমন পড়ুক, তবে এই প্যাটার্নটা যারা বুঝে শুনে পড়ছে তারা অবশ্যই প্রশ্ন আনসার করতে পারবা পরীক্ষায় গিয়ে, যেহেতু আমি তোমারে ঠাড়া ভাঙা মুখস্থ করার কথা বলি না। ওয়েল ডান নিবির। যে 5 নম্বর যে বাক্যটা আছে না, এটা দিয়ে চট্টগ্রামে একাধিকবার প্রশ্ন আসছে, বি ইউনিটে আসছে, সি ইউনিটে আসছে, এ ইউনিটেও আসছে, শুধু নাম চেঞ্জ হয়েছে, আজিম চেঞ্জ হয়েছে।
তিনটা আছে এখানে, কুইক। টেন, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, and 1. Should I go on? Yes, I should continue. Yeah, আসো। 7, 8 করো। 7 নর্মাল কারেকশন টাইপের প্রশ্ন, এটা সি ইউনিটের প্রশ্ন, চট্টগ্রামের সি ইউনিটের প্রশ্ন। 8 নাম্বারটা একটা পিন পর এরর টাইপের প্রশ্ন, তবে তোমরা পারা উচিত। কুইক ট্রাই করো, তারপর তো আমি আছি। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম, সে হলো আমার তার চেয়ে প্রিয়, তার চেয়ে আপনা কেউ নেই আমার এই ধরন আশা করি হয়ে গেছে তোমাদের 7, 8। ওকে ভাইয়া, আমি সামনে আগাই। এবার করো 9 and 10। When your body does not get dash, it cannot make the glucose it needs. There were dash reactions after the meal. এই 10 নম্বর প্রশ্নটা আমি প্রত্যেক বছর আমার 2, 4, 10 জন স্টুডেন্টের কাছ থেকে প্রশ্ন পাই, স্যার এটা কেন, উত্তর এটা কেন, সেটা নয়। আলসাদ, শুভ, নিবিড় আছো নিশ্চয়ই, ফয়সাল, সঞ্জিদা। ইয়েস, আমরা আনসার দেখাবো, সামনে আগাবো। হ্যাঁ ভাইয়া, ইন 5, 4, 3, 2 and 1 কাম। এবার উত্তরগুলো আমার সাথে নিয়ে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ তোমাদেরকে বলে যাই, এবং তোমার কয়টা হয়েছে সেটা কাউন্ট করো, তোমার ভুলটা কেন ভুল হয়েছে সেটার দিকে অ্যাটেনশন দাও। আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ব্যাখ্যা করবো, ফলে তুমি আমার আলাদা করে প্রশ্ন করতে হবে না। কেমন ভাইয়া? চলো, আমাদের প্রথম প্রশ্নটা নিশ্চয় সবার হয়েছে জানি। লেখা আছে দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে, এটা অ্যাডভার্ব, বুঝতে পারছি আমরা। বলছে দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে ড্যাশ টু ওয়াক টু, মানে স্টেশনটা এত দূরে যে সেখানে হাইটা যাওয়া যায় না। এই যে আমরা পড়েছিলাম না, টু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তারপর টু নেগেটিভ অর্থ দেয়, বাক্যটা সিম্পল মুডে থাকে। তো দ্য স্টেশন ইজ টু ফার অ্যাওয়ে টু ওয়াক টু, মানে স্টেশনটা এত দূরে যে সেখানে হাইটা যাওয়া যায় না। দেন হার্ডলির পর আমরা কি লিখবো? আমরা হার্ডলির পয়েন্টটা জানি, এটা ইনভার্সন মুডেও পড়ি, আমরা সেন্টেন্স কমপ্লিশন আকারেও পড়ি, এটাকে রাইট ফর্ম ভার্বের সময় আমরা পড়ে থাকি। তাহলে হার্ডলি হ্যাড উই অ্যারাইভড হোম হোয়াইল ইট স্টার্টেড রেইন, মানে আমরা বাসায় পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা হার্ডলির পরে যদি ইনভার্সন মোডে তাকাই তাহলে হয়, হার্ডলির ইনভার্সন মোডে যদি ধরো, নাসমারা যদি ধরো, তাহলে এটা বাদ দিয়ে দিবা নিশ্চয়ই, বাকিগুলো চিন্তা করতে পারো। আবার আমরা দেখছি ওয়েন এর অন্য পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে নিশ্চয়ই এই পাশে পাস্ট পারফেক্ট হবে, ফলে এটাই লেখা আছে হার্ডলি হ্যাড উই অ্যারাইভড হোম, আমরা বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এন্ড দেন 3 নম্বর প্রশ্নটা উত্তর হবে বি, 3 নম্বরটা হবে বি। কারণটা একটু অ্যাটেনশন দিও প্লিজ। 3 নম্বরটা একটা ট্র্যাপের টাইপের কোশ্চেন, মানে আমরা মোস্টলি এই যে হার্ডলি, বেয়ারলি, স্ক্যার্সলি দেখলেই হার্ডলি, তারপর নো সোনার, এরকম কয়েকটা এক্সপ্রেশন আছে আমরা পড়ে থাকি, আমরা ডাইরেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স লিখি। দেখো এখানে অন্য পাশে ওয়েন এর পরে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, ফলে এই পাশেও কিন্তু প্রেজেন্ট টেন্স মুডটাই রাখতে হবে, খেয়াল করো এটা। স্ক্যার্সলি ডু দে কাম ফ্রম স্কুল,
when the tutor comes to teach them? উত্তর হবে অবশ্যই বি। এই নাম্বার যদি কেউ দিয়ে থাকো সেটা কিন্তু ঠিক না। কেমন? তিনের উত্তর হবে এই নাম্বার দিয়েছো না ভাইয়া? এই নাম্বার কিন্তু দেওয়া যাচ্ছে না এখানে, খেয়াল করো। Scarcely do they come from school when their tutor comes to teach them? কথা ক্লিয়ার? হ্যাঁ, আমি দেখছি আশিকের 3 নম্বরটা কি এ লিখেছো আশিক, খেয়াল করো ভাইয়া। কেমন? আমরা এই হার্ডলি তারপর স্ক্যারসলি পয়েন্ট অফ ভিউ যেটা মোস্ট কমন সেটা হলো আমরা এই পাশে পাস্ট পারফেক্ট লিখি, অন্য পাশে পাস্ট ইনডেফিনিট টেন্স লিখি, এটা হলো মোস্ট কমন। বাট এই প্রশ্নটাও মাঝে মাঝে দেখা যায় এবং চট্টগ্রাম আসার প্রশ্ন, এই জন্য আমি তোমাদেরকে দেখিয়েছি যেন ভেজালে না পড়ো। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছি আশিক। নেক্সট 4, 5, 6 4 তো সবাই নিশ্চয় পেরেছো, উত্তর নিশ্চয়ই লিখবো আমরা সি নাম্বার। নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, মানে আজকালের মতো এত বেশি ল ডিগ্রি মেয়েরা আগে কখনোই নেয় নাই। নেভার হ্যাভ সো মেনি উইমেন রিসিভ ল ডিগ্রিজ অ্যাজ টুডে, সো মেনি উইমেন ই কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, এই যে নেভার হ্যাভ সো মেনি উইমেন এম এ এন লিখা যাবে না, এম ই এন লিখতে হবে। দেন এটা বুঝতে পেরেছি, বাক্যটা শেষে ফুল স্টপ আছে এবং ডিড দিয়ে শুরু করেছে, তারপর নিশ্চয়ই আগে একটা ইনভার্সন মুড লাগবে এবং সেটা লেখা আছে বি নম্বরে। অনলি আফটার এন্টারিং দ্য স্টোরে প্রবেশ করার পরেই আজিমি রিয়েলাইজ করতে পেরেছিল যে দেয়ার ওয়াজ ডেঞ্জার, একটা ডেঞ্জার ছিল। দেন দ্য ইউএন এর এনভয় কেম টু বাংলাদেশে আসছিল অন ড্যাশ ভিজিট, অন ড্যাশ ভিজিট। দেখো ভাইয়া, ভিজিট শব্দটা কিন্তু এখানে নাউন, একটা ভিজিট আসছিল সে কিন্তু, তাই না? একটা ভিজিট, তাহলে এ ভিজিট লাগবে, শুধু 3 ডে লেখা যাবে না, এ 3 লিখতে হবে, এ 3 ডেজ লেখা যাবে না, শুধু 3 ডেজ লেখা যাবে না, কারণ আমাদের শব্দটা হলো ভিজিট নাউন, ভিজিট কিন্তু একটা, ফলে দা 3 ডেজ বলা যাবে না, দা 3 একটা ভিজিট আসছে, কোন একটা আমরা জানি না, মানে এটা অনির্দিষ্ট কিন্তু। তাহলে বাক্যটা লিখতে হবে দা ইউএন এনভয়, ইউএন এর এনভয় কেম টু বাংলাদেশ এসেছিল অন এ 3 ডে ভিজিট, 3 ডে ভিজিট মানে একটা 3 দিনের ভিজিটে আসছে, ভিজিট একটা নাউন। তাহলে দা ইউএন এনভয় কেম টু বাংলাদেশ অন এ 3 ডে ভিজিট। ভাইয়া 5টা প্রশ্ন অপশন আছে, তার মানে ধরে নিও এটা সি রিড আসা একটা প্রশ্ন। কথা ক্লিয়ার? নিবি ভাইয়া, বুঝাই ফেলছি তোমার প্রশ্নটা। এবং আমার স্টুডেন্ট যারা আছো ভাই, আমি তোমাদেরকে বলে থাকি ভাইয়া, আমি ক্লাসে বুঝাচ্ছি, স্টিল যদি তোমার কোনো কনফিউশন থাকে, ক্লাসে বুঝো নাই, আমারে হাই হ্যালো দিও। হ্যাঁ, আমি ট্রাই করবো গেট ব্যাক করার জন্য। আশা করছি ক্লিয়ার নিবি। তারপর আসো ভাইয়া 7 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। 7, 8 কি লেখা আছে ভাইয়া? ওই যে অনলি আফটার দিয়ে শুরু হয়েছে, বুঝতে পারছো? নাসমারে লাগবে তোমার। তাহলে নাসমারে যদি চিন্তা করো তুমি, নাসমা, তাহলে নেগেটিভ অ্যাডভার্ব চলে আসছে, অক্সিলারি লাগবে, ডিতে আছে, তারপর সাবজেক্ট হি, তারপর গেট নিবা, শেষ। অনলি আফটার কোয়ালিফাইং দ্য অ্যাডমিশন টেস্ট ডিড হি গেট হিমসেলফ অ্যাডমিটেড ইনটু হিজ ডিজায়ার্ড ইউনিভার্সিটি, মানে অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করার পরেই কেবল সে তার প্রত্যাশিত ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছিল। নাসমা, এটা ইউনিভার্সিটি রাখার প্রশ্ন, বুঝতে পারছো? 8 নম্বরে হার্ডলি হি হ্যাড তো না ভাই, হার্ডলি হ্যাড হি, এটা পাস্ট পারফেক্ট মুড, এই পাশে পাস্ট ইনডেফিনিট মুড, কিন্তু এখানে হার্ডলি হি হ্যাড না, হার্ডলি হ্যাড হি ইনভার্সন মুড, এবং দেখো পিন পয়েন্ট এরর থেকে এসেছে, তাহলে বাকিটা হবে হার্ডলি হি হ্যাড না, হার্ডলি হ্যাড হি লেফট দ্য অফিস, সে অফিসটা ত্যাগ করতে না করতেই ওয়েন হি রিয়েলাইজ করতে পেরেছিল যে হি হ্যাড ফরগটেন টু টার্ন অফ দ্য লাইট, সে লাইট বন্ধ করতে ভুলে গিয়েছিল। টার্ন অফ মানে বন্ধ করা। ওকে ভাইয়া, ওকে, আশা করছি ক্লিয়ার। 5 নম্বরটা আরেকবার বলো, 5 নম্বরটার মুডের বাক্য আগে বলে ফেলেছি। আলসাদ ভাইয়া 5 নম্বরটা বলেছিলাম কি? অনলি আফটার এন্টারিং দ্য, সাইম বলছে স্যার নাউনের প্রিপজিশনের পরে তো নাউন না নাউন ফ্রেজ হয় ভাই। প্রিপজিশনের পরে নাউন হতে পারে একটা, নাউন ফ্রেজ হতে পারে, হ্যাঁ, প্রিপজিশনের পরে প্রোনাউনও হতে পারে, প্রিপজিশনের পরে কিন্তু ভার্ব আসতে পারে ভাই, ভার্বের সাথে আইএনজি হয়। প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, হ্যাঁ, প্রিপজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয় কিন্তু, ফলে নিশ্চয়ই এখানে যে অনলি আফটার এন্টারিং অবশ্যই ঠিক আছে। 5 নম্বরটা দেখো ভাই, ডিড দিয়ে শুরু করেছে, এখন বাক্যের শুরুতে মানে ব্ল্যাঙ্কেট পরে ডিড চলে আসছে, কেন বাক্যে মানে সাবজেক্টের আগে ডিড আসতে পারে? বাক্যটা ইন্টারোগেটিভ হইলে হইতে পারে, বাক্যটা ইন্টারোগেটিভ না, ফলে বুঝে নিও এটা ইনভার্সন, ফলে তুমি একটা অনলি আফটার একটা অপশন নিলে বাক্যের অর্থ ঠিকঠাক দাঁড়ায়। এই জন্য ভাইয়া শুরুতে বলেছিলাম নেগেটিভ অ্যাডভার্ব যে ওয়ার্ডগুলো সেগুলো একটু পড়ে ফেলতে হবে। অনলি আফটার এন্টারিং দ্য স্টোর ডিড মিস্টার আজিম রিয়েলাইজ দ্যাট দেয়ার ওয়াজ ডেঞ্জার। 6 নাম্বারটা তো একবার বলেছি সাহেব, 6 নাম্বারটা কি বলবো? ওই যে অনের পরে না, এখানে খেয়াল করো, অন বাক্যের অর্থ দিকে অ্যাটেনশন দিও প্লিজ। আমি কথা বারে বারে বলি, শুধু গ্রামার পড়ো না, অর্থ দিকে ফোকাস করতে হবে।
দ্য ইউএন এনভয় কেম টু বাংলাদেশ, বাংলাদেশে আসছে একটা ভিজিটে। দেখো ভিজিট কয়টা? একটা। তুমি শুধু ভিজিট করতে পারো না, এটা দিয়ে কারেকশনের প্রশ্ন আছে। আমি তোমাদের ছোট্ট করে বলি, আমি কখনোই বলতে পারবো না আই হ্যাভ ফ্রেন্ড, আমি বলতে পারবো না আই হ্যাভ ফ্রেন্ড। আই হ্যাভ ফ্রেন্ড বলা যাবে না, বলতে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড অথবা আই হ্যাভ সাম ফ্রেন্ডস। সাম ফ্রেন্ডস তুমি বলতে পারবো না আই হ্যাভ ফ্রেন্ড, বলতে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ সাম ফ্রেন্ডস। ওকে, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজ এন এয়ারপোর্ট, বুঝছো কিনা? ইজ এন এয়ারপোর্ট। তারপরে আমরা যদি বলি এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, বলা যাবে না, এটা দিয়ে কারেকশন আকারে প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এয়ারপোর্ট ইজ বিজি প্লেস না, বলতে হবে এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। মূল পয়েন্টটা হলো ভাইয়া, কোন একটা নাউনকে তুমি ইঙ্গিত করতে গিয়ে সেই নাউনটারে আইদার সিঙ্গুলারে রাখতে হয় অথবা তারে প্লুরাল বানাবা, তার আগে ডিটারমিনেন্ট ব্যবহার কইরা। তার মানে তুমি অবশ্যই এখানে যখন বলছো দা ইউএন এনভয় কেম টু বাংলাদেশ, বাংলাদেশে আসছে অন এ ভিজিট, একটা ভিজিটে আসছে, অন এ ভিজিট। ব্যাপারটা হলো এরকম, অন এ ভিজিট, একটা ভিজিটে আসছে। কয় দিনের ভিজিটে? 3 দিনের ভিজিটে। ফলে এখানে আমি 3 ডে লিখছি, শেষ, 3 ডে লিখছি। আশা করি বুঝছো ভাইয়া। সাইম, আমার মনে হয় না আরো বেশি বোঝানো দরকার আছে। ওকে, আমরা 7-8 বুঝে গেছি, 9-10 দিয়ে আমরা ক্লাস শেষ করবো। 9-10 তো ইজি কথাবার্তা, 7-8 বুঝে গেছি। 9-10 হলো, 9-10 এর পয়েন্টটা তোমরা নিশ্চয়ই জানো, এটা দিয়ে পরীক্ষা অনেক প্রশ্ন আসে। ইনাফের ব্যবহারটা তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া। ইনাফ, ইনাফের পরে নাউন বসে, ইনাফের পরে কি বসে? নাউন বসে। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে ইনাফ বসে। এই গ্রামারের রুল নিশ্চয়ই পারো তোমরা। এই যে ইনাফ ফুড, ইনাফ ফুড বলছে when your body does not get enough food, যদি তোমার বডি না পায় পর্যাপ্ত খাবার, it cannot make the glucose it needs, এটার প্রয়োজনীয় গ্লুকোজ সে পায় না। তাহলে ইনাফের পরে নাউন বসে, ইনাফের পরে নাউন বসে, আর ইনাফের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে। আর এটা নিশ্চয়ই পেরেছো, অর্থ বুঝলে পারবা। দেয়ার ওয়ার ড্যাশ রিঅ্যাকশনস, ভাইয়া রিঅ্যাকশন শব্দটা নাউন, নাউন দিয়ে মডিফাই করে কে? একটা অ্যাডজেক্টিভ। এখন তুমি এই মিক্সড অ্যাডজেক্টিভ না, মিক্সড অ্যাডজেক্টিভ না, এই দুটাই অ্যাডজেক্টিভ ধরতে পারো। এখন তুমি শুধু ডাইরেক্ট গ্রামার বুঝলে তো এটা দিয়ে দিলে হবে না ভাই। মিক্সড মানে হারায় গেছে, আর মিক্সড মানে মিশ্র। মিক্সড মানে এখানে মিক্সড মানে কি? মিশ্র। বাকি অর্থ দিয়ে খেয়াল না করলে এখানে কিন্তু উত্তর এটা হইতে পারে, বাট বাকি অর্থ দিকে অবশ্যই খেয়াল করতে হবে এবং উত্তর সি নাম্বারে আসবে। দেয়ার ওয়ার মিক্সড রিঅ্যাকশনস, মানে মিশ্র প্রতিক্রিয়া ছিল আফটার দ্য বিল, বিলের পরে, বিলের পরে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল। ফলে মিশ্র শব্দের জন্য মিক্সড বলা যায় না, মিক্সড বলতে হয়। মিক্সড, এই যে MIXED, মিক্সড। কথা ক্লিয়ার ভাইয়া? আমি একদমই বলে ফেলেছি। ওকে, কার কয়টা হয়েছে আমাকে একটু কুইক করে জানাও, কার কয়টা হয়েছে আমাকে কুইক করে জানাও। কার কোনো প্রশ্ন থাকলে করে ফেলতে পারো, আমি পড়িয়েছি, কোনো জায়গায় কোনো ইস্যু আছে? আফরা 6টা হয়েছে, অসুবিধা নাই। যেগুলো ভুল হয়েছে এগুলো পড়ে ফেলো, অসুবিধা নাই। পরীক্ষার আগে যত ভুল করার করো, পরীক্ষার হলে যায় যেন সেই ভুলটা না হয়। বাকিদের কয়টা হয়েছে আমাকে জানায় যাও। সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই। এবং আমি চাই আরো কিছু মানুষজন আমার সাথে ক্লাসে জয়েন করুক। আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম তোমরা তোমাদের বন্ধুদেরকে জানাবা যারা আমার সাথে ক্লাস করতে চায়। আমি একেবারে নামে মাত্র একটা টাকায় ইংলিশ প্রস্তুতির জন্য যা প্রয়োজন সব পড়াবো ইনশাআল্লাহ, পড়াচ্ছি। বাহ, সাইমের 9টা হয়েছে, জোস সাইম। ওয়াসিম 7টা হয়েছে ভাইয়া, অসুবিধা নাই, চাপ নেওয়া যাবে না। বাকি 3টা কেন হয় না সেটা চিন্তা করো, কেমন? সান্দিজা 8টা হয়েছে, ওয়েল ডান। ইভান 6টা হয়েছে। আমি তো স্ট্যান্ডার্ড লেভেল ধরবো 8টা হইলে ভাববো তুমি আমার ক্লাসে ফুল অ্যাক্টিভ ছিলে, সবকিছু বুঝতে পেরেছো। অসুবিধা নাই, যাদের কম হয়েছে ঠিক করে নাও। হ্যাঁ যুবরাজ, ওয়েল ডান। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করি ভাইয়া। ভালো থেকো সবাই, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।